আসসালামু আলাইকুম, আমি শিরিন চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব আমি কোনো আগন্তুক নই, এই কবিতা থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যেই সৃজনশীল প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে। চলো চট করে আমরা একটা পড়াশোনা করে ফেলি। কুমিল্লা বোর্ড 2017 সালের এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাত্রি শেষ। হ্যাঁ, কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাত্রি শেষ। ওকে, কবি সর্বত্র থাকা বলতে কি বুঝিয়েছেন? সর্বত্র থাকা মানে তিনি প্রকৃতির মধ্যে সব জায়গায় থাকেন, জন্মভূমির মধ্যে সারা জায়গায় থাকেন। তিনি বাস্তবেও থাকেন, ঘুমের মধ্যেও থাকেন, স্বপ্নের মধ্যেও থাকেন। সেই জন্য কবি বলেছেন তিনি সর্বত্র থাকা বলতে তিনি সব জায়গাতেই থাকেন, এটি বুঝিয়েছেন। তাও যদি আমরা 2 নম্বর প্রশ্নটা কিভাবে ব্যাখ্যা করব, লিখতে পারি, সে সম্পর্কে একটু আমরা আলোচনা করে ফেলি। আচ্ছা, এই যে ক নাম্বার আমি যেটা বললাম, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। আর খ নাম্বার সর্বদা থাকা বলতে কবি সমগ্র বাংলা ভূখণ্ডে তার অবস্থান রয়েছেন, পুরা বাংলার মধ্যে সে আছেন, এজন্য সে বলেছেন সে সব জায়গায় আছেন। বাংলার শ্যামল প্রকৃতিতে কবির সত্তা চিরস্থায়ীভাবে মিশে আছে, কারণ তিনি মাটিরই এক অকৃত্রিম সন্তান। কবির এই চিরচেনা অস্তিত্বের সাক্ষী হয়ে আছে আসমানের তারা, জমিনের ফুল আর নিশিরাতের বাঁশবাগানে জ্বলা অজস্র জোনাকি। পুবের পুকুর আর ডুমুর গাছের ডালে মাছরাঙ্গার স্থির দৃষ্টি কবিকে তার অতি আপনজন হিসেবে চিনে নেয়। তিনি কোনো অভ্যাগত বা ভিনদেশি পথিক নয়, বরং এক মায়াবী সাত্ত্বিক নিয়মে তিনি এই বাংলার বুকে সবসময় বসবাস করেন। রৌদ্র জলজ বাতাস আর বিকেলের পরিশ্রান্ত পাখিরাও জানে তিনি এখানকার কোনো অনাত্মীয় নন। কার্তিকের ধানের মঞ্জুরি থেকে শুরু করে জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, প্রকৃতির এই প্রতিটি অনুষঙ্গ কবির অস্তিত্বকে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এইভাবেই আমরা 2 নম্বর প্রশ্নটা আলোচনা করলাম। সর্বত্র থাকা মানে কবি পুরা বাংলার মধ্যেই থাকেন, বাংলাতে থাকাই হচ্ছে তার আসল উদ্দেশ্য, বাংলায় থাকাই হচ্ছে তার আসল রহস্য। সেই জন্য কবি বলেছেন তিনি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্ন। সেটার জন্য অবশ্যই আমাদের উদ্দীপকটা পড়তে হবে, প্রশ্ন 2টা পড়তে হবে, তারপর আনসার করতে হবে। প্রশ্ন উদ্দীপক না পড়লে আমরা কিন্তু এটা আনসার করতে পারবো না। দেখো এখানে আগে হচ্ছে আমরা গ ঘ দেখি। গ ঘতে কি বলেছে? উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই, কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছি ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার সমগ্র ভাব প্রকাশ করে কি, তোমার মতামত। আচ্ছা, একটু আগে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালের একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছিলাম। সেই সৃজনশীল প্রশ্নে যেমন গ ঘ চেয়েছে, আমাদের কুমিল্লা বোর্ড থেকেও কিন্তু সেমন ধরনের প্রশ্নই চেয়েছে। তো ঘুরে ফিরে কিন্তু একই ধরনের সৃজনশীল প্রশ্ন আসছে বারবার। তো গতে জানতে চেয়েছি উদ্দীপকের সঙ্গে কোন দিকটির সাদৃশ্য আছে বলো। আর ঘ নাম্বারে কবিতার সম্পূর্ণ ভাব কি তুমি প্রকাশ পেতে দেখেছো, তোমার মতামত দাও। তো উদ্দীপক পড়ি। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। অর্থাৎ উদ্দীপকে যে কবিটা আছে, তিনি দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবেসে সে খ্যাত হতে চায়। কিভাবে? আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য প্রাণ দিয়েছি, দেশের জন্য লড়াই করেছি, বা শেষ ইচ্ছা বা শেষ সব কিছুই হচ্ছে তার দেশের মানুষ। সেজন্য বলেছে যে আমার নাম এই বলে খ্যাত হোক, আমি এখানকারই লোক বা এই জায়গারই মানুষ। আচ্ছা, গ নাম্বার আমি কোনো আগন্তুক নই কবিতা কোন দিকটি প্রকাশ পেয়েছে, আমরা যদি একটু ব্যাখ্যা করি, চলো আমরা একটু ব্যাখ্যা করে ফেলি। কোন দিকটা প্রকাশ পেয়েছে? উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতায় প্রকৃতি ও জন্মভূমির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি প্রকাশ পেয়েছে। একেবারে অবিচ্ছেদ্য, যেটা বাদ দেওয়া যায় না, সেই সম্পর্ক দিকটি প্রকাশ পেয়েছে। আহসান হাবীব তার কবিতায় স্বদেশ ভূমির সাথে নিজের চিরকালীন ও অবিচ্ছেদ্য সম্পর্কের কথা এক অনন্য আত্মবিশ্বাসের সাথে ব্যক্ত করেছেন। তিনি নিজেকে এই মাটির কোনো অস্থায়ী মেহমান বা আগন্তুক মনে করেন না, বরং মনে করেন এই দেশের প্রতিটি ধূলিকণা ও মানুষের সত্তার মাঝেই তার অস্তিত্ব মিশে আছে। নিজেরই অকৃত্রিম পরিচয়ের পক্ষে কবি আকাশের তারা, জমিনের ফুল এবং নিশিরাতের বাঁশবাগানে জ্বলা জোনাকিদের সাক্ষী হিসেবে তিনি হাজির করেছেন। এমনকি পুকুর পাড়ের মাছরাঙ্গা, কার্তিকী ধানের মঞ্জুরি আর শিশির ভেজা চিরল পাতাও তার এই মাটির সন্তান হওয়ার অকাট্য প্রমাণ দেয়। তার কাছে এখানে থাকার অর্থ হলো সমগ্র বাংলাদেশে থাকা, কারণ তিনি এক সাত্ত্বিক নিয়মে এই চিরচেনা প্রকৃতির মাঝেই নিজের স্থায়ী বসতি খুঁজে পেয়েছেন। উদ্দীপকের কবিতা অংশে কবি নিজের অস্তিত্বকে জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে উপস্থাপন করেছেন। তিনি চান
এই পরিচয় যেন তার চূড়ান্ত একমাত্র পরিচিত হয়ে থাকে। উদ্দীপকের এই ভাবনা আমি কোনো আগন্তুক নই কবিতার কবি চেতনারই প্রতিফলন করে। সেখানে কবি স্পষ্টভাবে নিজেকে কোনো বহিরাগত হিসেবে মানতে অস্বীকার করেছেন, কারণ দেশের প্রতিটি বস্তু মানুষের সঙ্গে তার সত্তা গভীরভাবে মিশে আছে। কবি আসমান জমিনের ফুল মাছরাঙা এমনকি কদম আলী ও জমিলার মায়ের মতো সাধারণ মানুষের জীবনকেও অন্তরঙ্গভাবে চেনেন। এই জনপদের মানুষ, তারপর কি আছে দেখো, এই জনপদের মানুষ ও পরিবেশ তার কাছে অচেনা নয়, বরং তার চিরচেনা আপনজন। জন্মভূমির প্রতি কবির এমন গভীর আত্মিক টান ও নিবিড় সম্পর্কে উদ্দীপকের ভাবের সঙ্গে সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে। তাহলে বুঝতে পেরেছো, সেটা এখানে বুঝাইছে যে আসলে উদ্দীপকের গভীর টান, আত্মিক টান জন্মভূমির প্রতি, সেই টানটা আমাদের কবি আহসান হাবীবের মধ্যে মিল আছে, এইটাই হচ্ছে সাদৃশ্য দিক। আর এখন আমরা আলোচনা করব ঘ নাম্বার কি বলেছে, উদ্দীপকে যে কথাটা বলেছে সেটা কি সমগ্র ভাবকে আলোকপাত করেছে? আমরা এক কথায় বলবো না। তোমার মতামত হচ্ছে উদ্দীপকে যে অংশটুকু আছে সেটা হচ্ছে প্রাকৃতির প্রতি টান, জন্মভূমির প্রতি ভালোবাসা। কিন্তু আমাদের আমাদের কবিতার মধ্যে আরও অনেক দিক আছে। আমাদের কবিতার মধ্যে বিস্তারিত ঘটনা আছে, ভালোবাসার দিক আছে। তারপরে কবি প্রকৃতির পাশাপাশি, জন্মভূমির পাশাপাশি তিনি হচ্ছেন আরও অনেক মানুষকে ভালোবাসেন, কদম আলীকে ভালোবাসেন, জমিলার মাকে ভালোবাসেন, যেই জিনিসগুলো কিন্তু আমাদের এই উদ্দীপকে নাই। তাহলে আমরা কি বলতে পারি, উদ্দীপকটি সমগ্র ভাব ধারণ করে না, আংশিক ভাব ধারণ করে। তাও আমরা উদ্দীপকটা 4 নম্বরের জন্য কিভাবে আমরা আমাদের এই বইটিতে সাজিয়েছি সেটা তোমাদের জন্য একটু আলোচনা করে নিই। দেখো, উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না। আহসান হাবীবের আমি কোনো আগন্তুক নই কবিতায় স্বদেশের শেকড়ের সাথে কবির এক নিবিড় ও চিরকালীন আত্মপরিচয় ফুটে উঠেছে। কবি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে তিনি এই জনপদে কোনো অভ্যাগত বা ভিনদেশি প্রতীক নন, বরং প্রকৃতির অমোঘ নিয়মে, সত্য নিয়মে তিনি এই মাটিরই এক অবিচ্ছেদ্য অংশ। নিজের এক আজন্ম অধিকারের সত্যতা নিশ্চিত করতে তিনি আসমানের তারা, জমিনের ফুল, নিশিরাতের বাঁশবাগান আর জোনাকিদের সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছেন। এমনকি পুকুর পাড়ে মাছরাঙা কিংবা বিকেলের পাখিরাও তাকে চেনে বলে তিনি দাবি করেন, যা তার গভীর ও আন্তরিক আত্মীয়তারই প্রতিফলন। কার্তিকের ধানের মঞ্জুরি থেকে শুরু করে জ্যোৎস্নায় ভেজা নিশিন্দার ছায়া পর্যন্ত প্রতিটি অনুষঙ্গ শব্দ বা উপাদান সবকিছু তিনি তার অস্তিত্বের ভেতরে গাঁথা। তা আমরা এভাবে বলতে পারি। আমরা এখন আলোচনা করলাম কুমিল্লা বোর্ড 2017 সালে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেখানে একটা ছোট্ট উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপকের মধ্যে কবি আলোচনা করেছেন যে তিনি তার জন্মভূমিকে প্রচণ্ড ভালোবাসেন, আত্মিক এবং নিবিড় একটা সম্পর্ক আছে। আর অন্যদিকে ঘ নাম্বার বলেছে যে উদ্দীপকে যেটা বলা আছে সেটা আমাদের কবিতার সম্পূর্ণ অংশকে ধারণ করে কিনা। তো আমরা বলতে পারি না, উদ্দীপকের সম্পূর্ণ অংশকে ধারণ করে না, উদ্দীপকের একটা নির্দিষ্ট অংশকে ধারণ করে, যেটা হচ্ছে আত্মিক প্রেম বা জন্মভূমির প্রতি ভালোবাসা। বাট আমাদের কবিতার মধ্যে আরও অনেক বিস্তারিত দিক আছে। আমাদের কবিতার মধ্যে আছে কবির জমিলার মার কথা বলেছেন, এছাড়া কদম আলীর স্বজন প্রীতির কথা বলেছেন। তারা খুব অভাবী মানুষের মধ্যে তারা কিভাবে দিনাতি পান করেন, কিভাবে অভাবী মানুষের সঙ্গে জীবন মেলান বা জীবন দান করেন, সেই কথাগুলো কিন্তু উদ্দীপকে থাকলেও কবিতার মধ্যে থাকলেও আমাদের উদ্দীপকের মধ্যে কিন্তু অনুপস্থিত। তাহলে কি আমরা ঘ নাম্বার প্রশ্নটা বলতে পারি না যে অবশ্যই তোমার মতামত হচ্ছে যে অল্প একটা আংশিক দিক নিয়ে আলোচনা করা হলো, আমাদের কবিতার মধ্যে আরও অনেক বিস্তারিত আছে। তো যাই হোক, খুব সহজ করে সুন্দর করে আমরা কুমিল্লা বোর্ড 2017 সালের একটা সৃজনশীল প্রশ্ন এই মুহূর্তে আলোচনা করেছি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।